উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার পঞ্চম অধ্যায় সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় নর্মদা বাঁচাও আন্দোলনের কারণসমূহ। প্রশ্ন: নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ অথবা প্রেক্ষাপট অথবা পটভূমি উল্লেখ করো। উত্তর: ভূমিকা। নর্মদা বাঁচাও আন্দোলন হল 1985 সালে মূলত ভারতের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে পরিব্যাপ্ত নর্মদা নদীর ওপর নির্মিত বড় বড় বাঁধ প্রকল্পগুলির, যাকে অন্যভাবে নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্টও বলা হয়, সেই প্রকল্পের, বিশেষত গুজরাটের সর্দার সরোবর প্রকল্প এবং মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধের ফলে উপত্যকা অঞ্চলে সৃষ্ট ব্যাপক বাস্তুচ্যুতি, জোরপূর্বক আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদ, পরিবেশগত অবক্ষয় ও পুনর্বাসনের অপর্যাপ্ততার বিরুদ্ধে একটি সামাজিক ও পরিবেশবাদী অহিংস গণ আন্দোলন। অর্থাৎ এই ভূমিকার মাধ্যমে আমরা নর্মদা আন্দোলনের বেসিক বা মূল কয়েকটা বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করতে পারি। এক, এই আন্দোলন হয়েছিল মূলত 1980-র দশকে, মেনলি 1985 সালে এই আন্দোলন শুরু হয়েছিল। দ্বিতীয়ত, এটি ভারতবর্ষের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের প্রবাহিত নর্মদা নদীর ওপর নির্মিত বাঁধ প্রকল্পগুলির বিরুদ্ধে করা হয়েছিল। এই প্রকল্পকে অন্য নামে নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্টও বলা হয়। এই বাঁধের ফলে যে সমস্ত অসুবিধার সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধেই ছিল এই আন্দোলন। তৃতীয়ত, এটি ছিল একটি সামাজিক ও পরিবেশবাদী গণ আন্দোলন। সামাজিক আন্দোলন বলতে আমরা আগেই জানি যে আন্দোলনগুলিতে সমাজের সদস্যরা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে সম্পূর্ণ সমাজের কল্যাণের জন্য স্বতঃস্ফূর্তভাবে বা নিজের উদ্যোগে অংশগ্রহণ করে, তাকেই বলা হয় সামাজিক আন্দোলন। এটি একটি সামাজিক আন্দোলন ছিল। এছাড়া এটি একটি পরিবেশবাদী আন্দোলন ছিল। যেহেতু এই ধরনের বড় অবকাঠামো তৈরির ফলে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, তাই সেই ক্ষতির বিরুদ্ধে এই আন্দোলন ছিল বলে একে পরিবেশবাদী আন্দোলনও বলা হয়। এবং সর্বশেষ এটি ছিল অহিংস গণ আন্দোলন। গান্ধীজির সর্বোদয় এবং সত্যাগ্রহের পথ অনুসরণ করে অহিংস পদ্ধতিতে এই আন্দোলন পরিচালিত হয়েছিল। কারণ: নর্মদা বাঁচাও আন্দোলন, যাকে এনবিএ বলা হয় শর্টে, মূলত নর্মদা নদী উপত্যকায় বৃহৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে একটি গণপ্রতিরোধ, যা সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক ও নৈতিক বহু স্তরের কারণে উদ্ভূত হয়েছিল। নিচে এর প্রধান কারণগুলি বিশদভাবে উল্লেখ করা হলো। অর্থাৎ এই আন্দোলনটা শুধুমাত্র কোনো বাঁধের বিরুদ্ধে আন্দোলন নয়, সেই বাঁধের কুফল সমাজের বিভিন্ন দিকে কিভাবে পড়েছে তার বিরুদ্ধে আন্দোলন। সামাজিক কুফল, পরিবেশগত কুফল, অর্থনৈতিক কুফল, এমনকি মানবিক বা নৈতিক কুফলের বিরুদ্ধেও এই আন্দোলন সংগঠিত হয়েছিল। তাই এর কোনো একটা স্পেসিফিক কারণ নেই, এর বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন স্তরের এবং বিভিন্ন দিকের কারণ রয়েছে। প্রথম কারণ: মানবাধিকার লঙ্ঘন। আমরা যখন প্রশ্নটা শুরু করেছিলাম তখন বলেছিলাম নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ অথবা প্রেক্ষাপট অথবা পটভূমি উল্লেখ করো। উত্তর তিনটে প্রশ্নেরই এক। যদি নর্মদা বাঁচাও আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করো আসে বা যদি নর্মদা বাঁচাও আন্দোলনের পটভূমি উল্লেখ করো আসে, তাহলেও উত্তর এটাই হবে, কিন্তু হেডিংটা একটু আলাদা করে দিলে ভালো হয়। যদি কারণ বলা হয় তাহলে কারণ হলো মানবাধিকার লঙ্ঘন, আর যদি প্রেক্ষাপট বলা হয় তাহলে বলা উচিত মানবিক প্রেক্ষাপট বা মানবিক কারণ। প্রেক্ষাপট বা পটভূমি বললে পরে মানবিক প্রেক্ষাপট বা মানবিক কারণ বলাটা বেটার হবে। তিনভাবে এই নর্মদা ভ্যালি প্রজেক্টের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। এক, গণবাস্তুচ্যুতি ও নদীকেন্দ্রিক জীবনযাপন ব্যাহত। এই প্রকল্পের ফলে নর্মদা উপত্যকায় বসবাসকারী বিপুল সংখ্যক মানুষের সরাসরি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এর মধ্যে বেশিরভাগই ছিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত, যাদের জীবন, জীবিকা ও সংস্কৃতি নদী ও জমির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। নর্মদা নদী গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। তার মধ্যে কিছু অঞ্চল যেমন পাহাড়ি অঞ্চল, কিছু অঞ্চল বনভূমি, কিছু অঞ্চল গ্রামীণ, আবার কিছু অঞ্চল মফস্বল। এমনকি ছোটোখাটো শহরের পাশ দিয়েও নর্মদা নদী প্রবাহিত হয়েছিল। এবার এই এক এক ধরনের অঞ্চলে এক এক প্রকার লোকজন বসবাস করত। যেমন আমরা যদি পাহাড়ি এরিয়ায় বলি বা বনের এরিয়ায় বলি, সেই পাহাড়ি বা বনাঞ্চলে সাধারণত আদিবাসীদের বাস ছিল। এই আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষগণ কোনোভাবেই বাইরের পৃথিবীর সঙ্গে খুব বেশি জড়িত ছিল না। তারা ওই নদী, বন জঙ্গল ওগুলোর থেকেই নিজেদের জীবন জীবিকার রসদ সংগ্রহ করত। শুধু তাই নয়, তাদের সংস্কৃতিও ওই নদীর প্রবাহ বা ফসলের ওপরই বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল ছিল। যেমন বর্ষাকালে তাদের ধরো কোনো অনুষ্ঠান হয়, আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই কোনো না কোনো ঋতুভিত্তিক, এবং সেই ঋতুর প্রভাব আমাদের ওপর কীভাবে পড়েছে সেই ভিত্তিক হয়। ঠিক তেমনি বর্ষাকালে অত্যাধিক নদীতে জল প্রবাহিত হলে তারা কোনো এক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আবার গরমকালে হয়তো জলের অপেক্ষায় তারা কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এইভাবে তাদের সংস্কৃতি নদীর সঙ্গে জড়িত ছিল। শুধু নদীর সঙ্গে বা নদীর জলের সঙ্গে নয়, সেই নদীর পার্শ্ববর্তী যে বনাঞ্চল ছিল সেখানের সঙ্গেও তাদের সংস্কৃতি, জীবন, জীবিকা সব কিছুই জড়িত ছিল। তারা বন থেকে বা নদীর মাছ ধরে, নদীর থেকে বিভিন্ন কাঁকড়া বা ঝিনুক এই ধরনের কিছু ধরে জীবনযাপন করত। তাই তাদের পুরো জীবনটাই এবং তাদের জীবিকাও পুরোপুরি জড়িত ছিল এই নদীর সঙ্গে এবং নদীর পার্শ্ববর্তী বনাঞ্চলের সঙ্গে। এবার নর্মদা নদীতে বাঁধ তৈরি করে নদীর স্রোতকে বাধাপ্রাপ্ত করলে বা স্রোতকে অন্যদিকে নিয়ে গেলে যা এতদিন প্রাকৃতিকভাবে হয়ে আসছিল সেই বিষয়ে বাধাপ্রাপ্ত হবে, সেই ঘটনাগুলো আর ঘটবে না। তাই তাদের সভ্যতা, সংস্কৃতি সব কিছুই বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে। শুধু তাই নয়, এইভাবে এক জায়গায় বাঁধ দেওয়ার ফলে অন্য জায়গায় বন্যার সৃষ্টি হবে, বা এই বাঁধ তৈরি করতে যে জায়গা লাগবে, এই বাঁধের জন্য ক্যানাল বা খালপথ তৈরি করতে যে জায়গা লাগবে, বা এই বাঁধের জন্য সংশ্লিষ্ট জলাধার তৈরি করতে বাঁধ নির্মাণ করে বন্যার সময় জল আটকে দেওয়া হয় এবং সেই জলটাকে বড় জলাধারে সংরক্ষণ করা হয়, সেটাকেই আবার গরমকালে নদীতে ছেড়ে দেওয়া হয়, যাতে সবসময় জলপ্রবাহ সীমিত এবং নিয়ন্ত্রিত থাকে। তাই এই যে জলাধারটা তৈরি হবে, এর ফলে বহু মানুষের বাসস্থানের উপর এফেক্ট পড়বে। মানে ধরো নদীর পাশে যারা থাকে, যেখানে জলাধার তৈরি হয় সেই জায়গাটায় যারা থাকে, তাদের বাসস্থান থেকে তাদের উচ্ছেদ করা হবে, না হয় এত বড় প্রজেক্ট হতে পারে না। এইভাবে তাদের বহু সংখ্যক মানুষের জীবন, জীবিকা এবং সংস্কৃতি বিপর্যস্ত হবে। তাদের বাসস্থান থেকে তাদের তুলে দেওয়া হবে, তারা ভিটেমাটি বঞ্চিত হবে বা বাস্তুচ্যুত হবে, এক কথায় বলতে গেলে। শুধু তাই নয়, এই ধরনের প্রজেক্ট করতে গেলে বহু অঞ্চল জলের তলায় ডুবে যেতে পারে। সেই ক্ষেত্রেও তারা যদি সেখানে জলাধার না তৈরি হয় বা যদি সেখানে বড় প্রজেক্টের কোনো পরিকল্পনা নাও থাকে, তাহলেও শুধু কাজটা শুরু করার সময় বা কাজটা সংগঠিত করার সময় যখন এই বাঁধটা তৈরি করবে, তখনই অনেকের বাড়িঘর ডুবে যাবে এবং অনেকের ভিটেমাটি ছাড়া হতে বাধ্য হবে। তার বিরুদ্ধে ছিল এই আন্দোলনটা। তাই এই আন্দোলনের ফলে তাদের বেসিক মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। এত সংখ্যক মানুষের বাস্তুচ্যুতির বিকল্প পরিকল্পনা তৈরি করতে সরকারকে উৎসাহিত বা এক প্রকার বাধ্য করার প্রচেষ্টাতেই এই নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়েছিল। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল
এই প্রকল্পের অপর্যাপ্ত বাসন এবং ভুয়ো প্রতিশ্রুতির ফলে। অর্থাৎ একটা বড় প্রজেক্ট করতে গেলে কিছু লোককে বাস্তুচ্যুত হতেই হবে। যে কোনো ডেভেলপমেন্টের জন্যই একটা মিনিমাম লেভেলের স্যাক্রিফাইসেস দরকার। কিছু লোক স্যাক্রিফাইস করে, এটা অস্বীকার করা যায় না, বা এটাকে না করে কোনো রকম বড় প্রজেক্ট করা যায় না। কিন্তু এই যাদের বাস্তুচ্যুত করা হচ্ছে তাদের আবার যাতে তারা বাড়ি পায় বা অন্য জায়গায়, সেই জায়গা থেকে তো তাদের তুলে দেওয়া হলো, কিন্তু অন্য জায়গায় যাতে তারা বাড়ি পায় এবং একই রকমের পরিবেশ পায়। এখানে উল্লেখযোগ্য যে পুনর্বাসন মানে শুধু বাড়ি দিয়ে দেওয়া হলো একটা মরুভূমির মাঝখানে, সেটাকে পুনর্বাসন বলা হয় না। ওরা নদীর ধারে থাকতো, ওদের মধ্যে কিছু লোকের হয়তো জীবিকা এক প্রকারই আমি ধরলাম আপাতত মৎস্য চাষ, তাই তাদের এমন জায়গায় পুনর্বাসন দেওয়া হবে যেখানে যেখানে হয় নদী থাকবে তাদের বাড়ির পাশে, তাই তারা মৎস্য শিকার করতে পারবে, অথবা তাদের খাল বিল এরকম কিছু কেটে এরকম কিছু তৈরি করে দেওয়া হবে যাতে তারা মৎস্য চাষ করতে পারবে। কারণ দীর্ঘদিন ধরে যারা মৎস্য চাষ করে বেঁচে এসেছে তারা রাতারাতি অন্য কোনো প্রফেশনে চলে যেতে পারবে না। তার জন্য পুনর্বাসন মানে হচ্ছে শুধুমাত্র তাদের একটা বাড়ি তৈরি করে দেওয়া হলো মরুভূমির মাঝখানে বা কোনো খরা জাতীয় অঞ্চলে কৃষকদের বাড়ি তৈরি করে দেওয়া হলো, সেটা হলে হবে না। পুনর্বাসন মানে হচ্ছে তাদের বাড়িও তৈরি করে দিতে হবে এবং তাদের যে জীবনযাত্রাটা ছিল সেটা যাতে ব্যাহত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে সরকার অক্ষম হয়েছিল। যত পরিমাণ বা যেরকম ধরনের পুনর্বাসন দেওয়া উচিত ছিল সেটা তো দিতে পারেইনি, উপরন্তু নেতারা ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিল, মানে একরকম হবে বলেছিল কিন্তু সেই রকম পুনর্বাসনের ব্যবস্থা তারা করেনি। এইভাবে তারা মানবাধিকার লঙ্ঘন করেছিল। প্রাথমিকভাবে পুনর্বাসন পরিকল্পনা ছিল অনিশ্চিত ও অপর্যাপ্ত, মানে প্রথম থেকেই এই পরিকল্পনাটা অনিশ্চিত ছিল, কিভাবে কি হবে তার কোনো দিশা ছিল না। এছাড়াও ছিল অপর্যাপ্ত, কারণ বহু লোক বাস্তুচ্যুত হচ্ছে, এতগুলো লোকের কিভাবে কি করবে সরকারের সে সম্পর্কে কোনো দিশা ছিল না। ক্ষতিপূরণ প্রায়ই অদেয় থাকতো, মানে ক্ষতিপূরণ দেওয়ার প্রমিস করা হতো, সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হতো, কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হতো না, বা কয়েকটা কিস্তির ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করে দেওয়া হতো। অনেক ক্ষেত্রেই প্রভাবিতদের নামে জমির মালিকানা না থাকায় তারা সব রকম ক্ষতিপূরণ থেকেই বঞ্চিত হতেন। আমি আগেই বলেছি নর্মদা নদী এমন কিছু অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছিল যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের বাস। তাদের সঙ্গে বহির্জগতের সম্পর্ক বা আইনি জগতের সম্পর্ক অনেক কমই ছিল, তাই তাদের জমির ওপর যে তাদের অধিকার আছে সেটা প্রমাণ করার মতো উপযুক্ত ডকুমেন্টস ছিল না, কারণ তাদের নামে জমি মালিকানা ছিল না, তারা ওইভাবেই বেঁচে থাকতে অভ্যস্ত ছিল। তারা ভূমিটাকে, নিজেদের বাস্তু জমিটাকে ঐতিহ্যগতভাবে ভোগ করত, কিন্তু আইনগতভাবে তাদের কোনো অধিকার ছিল না। সেই ক্ষেত্রে তারা ডকুমেন্টস শো করতে না পারায়, তারা ডকুমেন্টস না দেখাতে পারায় তাদের ক্ষতিপূরণ দেওয়া হতো না। অনেক ক্ষেত্রেই গ্রামবাসীদের এমন অনুর্বর অঞ্চলে পুনর্বাসিত করা হয়েছিল যেখানে তাদের চিরাচরিত কৃষিকাজ বা মূল জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম কথা হচ্ছে, সরকার যখন জানতো যে আদিবাসী এরিয়ার ওপর দিয়ে ওই নদীটা প্রবাহিত হচ্ছে, তখন তাদের এটা বোঝাই উচিত ছিল যে এদের সবার কাছে ডকুমেন্টস থাকবে না, তাই তাদের কিভাবে প্রমাণ করতে হবে নিজের জমি, বা কিভাবে সার্ভের মাধ্যমে তাদের জমির খতিয়ান সরকারের কাছে রাখতে হবে এবং সেইভাবে তাদের ক্ষতিপূরণ করতে হবে, এই সংক্রান্ত কোনো ব্যবস্থাই সরকার নেয়নি। আর দ্বিতীয়ত, যাদের তারা ডকুমেন্টস সমস্ত কিছু ভেরিফাই করে ক্ষতিপূরণ দিয়েছিল তাদেরও এমন অঞ্চলে পুনর্বাসিত করেছিল যেখানে তারা তাদের চিরাচরিত জীবনযাপন চালিয়ে যেতে সক্ষম হয়ে উঠতো না। আমি আগেই বললাম যে পুনর্বাসন মানে এটা নয় যে এখান থেকে একটা ভালো শহরাঞ্চল থেকে বা নদীর পার্শ্ববর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে গিয়ে তোমাকে রাজস্থানের মরুভূমির কোনো মাঝখানে বাড়ি দিয়ে দেওয়া হলো। বাড়ি দেওয়াটাই পুনর্বাসন দেওয়া নয়। পুনর্বাসন কথার অর্থ হচ্ছে তোমার আগের জীবনযাত্রাটার যতটা সম্ভব ততটা ফিরিয়ে দেওয়া, কিন্তু সেই কাজ সরকার করেনি। এমন অঞ্চলে গ্রামবাসীদের, যেটা বললাম যে সবসময় আদিবাসী এরিয়ার উপর দিয়ে যে প্রবাহিত হয়েছিল তা নয়,
অনেক ক্ষেত্রে অনেক গ্রামের ওপর দিয়েও প্রবাহিত হয়েছিল। সেই গ্রামবাসীদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। এই কৃষি জমির থেকে তাদের দূরে করে দেওয়া হয়েছিল, এমন অনুর্বর অঞ্চলে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল যেখানে বেসিক্যালি তারা জীবনযাপনকে সঠিকভাবে পরিচালনা করতে পারছিল না। বা যেটা বললাম, মৎস্য চাষিদের যদি শুকনো এরিয়ায় দিয়ে দেওয়া হয় সেখানেও তারা ক্ষতিগ্রস্ত হতো। এইভাবেও তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে সঠিকভাবে পুনর্বাসন না দেওয়ায় মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল। তাই তাদের পুনর্বাসন যাতে যথার্থ এবং যথোপযুক্ত হয় সেই দাবিতে এই আন্দোলন হয়েছিল। এছাড়াও তাদের জীবিকার উৎস ধ্বংস করেও তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। জীবিকার উৎস হারানো, বাস্তুচ্যুত মানুষরা শুধু ঘরবাড়ি নয়, তাদের কৃষি জমি, পশুচারণ ভূমি, মৎস্য ও বনজ সম্পদও হারান। ফলে তাদের অর্থনৈতিক ভিত্তিই ধ্বংস হয়ে যায়। যেটা আগেই বললাম, সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন না দেওয়া হলে অর্থনৈতিক ভিত্তি তাদের থাকবে না, তাদের পুরো জীবনযাত্রাটাই ব্যাহত হবে। এইভাবে তাদের মানবাধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট বা নর্মদা বাঁচাও আন্দোলনের দ্বিতীয় কারণ হলো পরিবেশগত অবক্ষয় বা পরিবেশগত প্রেক্ষাপট বা পরিবেশগত কারণ। বিভিন্নভাবে পরিবেশের অবক্ষয় ঘটিয়েছিল এই প্রকল্প। এক, বৃহৎ বনাঞ্চল ধ্বংস। বাঁধের জলাধারে হাজার হাজার হেক্টর প্রাকৃতিক বন নিমজ্জিত হওয়ার আশঙ্কা ছিল, যা স্থানীয় জীববৈচিত্র্য, মৃত্তিকা ও জলবায়ুর উপর মারাত্মক প্রভাব ফেলে। আমি আগেই বলেছি, অরণ্যাঞ্চলের ওপর দিয়েও এই নদী প্রবাহিত হয়েছিল। আর এই বাঁধ প্রকল্প বাস্তবায়িত হলে বহু অরণ্যাঞ্চল জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা ছিল। এর ফলে ওই বনকে কেন্দ্র করে যে জীববৈচিত্র্য গড়ে উঠেছে, ওই বনের যে সমস্ত পশু পাখি যা অন্য কোথাও পাওয়া যায় না, বা যা গভীর বনাঞ্চল ছাড়া পাওয়া যায় না, বা যা নদীর তীরের বনাঞ্চল ছাড়া পাওয়া যায় না, বা যা মিষ্টি জলের তীরের বনাঞ্চল ছাড়া পাওয়া যায় না, সেই সমস্ত প্রাণী অবলুপ্ত হতে পারত। এছাড়া একটা টোটাল সার্কেল গড়ে উঠেছিল, যেটাকে আমরা জীব বৈচিত্র্য বলতে পারি, যেটাকে আমরা বাস্তুতন্ত্র বলতে পারি, যে খাদ্য খাদক সম্পর্কের একটা টোটাল সার্কেল গড়ে উঠেছিল। সেই যে বাস্তুতন্ত্রটা, এই বাস্তুতন্ত্রটাও নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে অ্যাফেক্টেড হতো এইভাবে বনটা ধ্বংস হয়ে গেলে। তাছাড়াও নদীর তীরের অঞ্চলের মাটি বা পলি মাটির গুণাবলী একরকম থাকে, আর নদী অন্য জায়গা থেকে প্রবাহিত হলে সেই অঞ্চলের মৃত্তিকার গুণাবলী পরিবর্তিত হয়, তাই মাটিও নষ্ট হয়ে যেত। আর এই গাছ কাটা, মাটি নষ্ট হওয়া, পশু পাখি নষ্ট হওয়ার ফলে জলবায়ুর ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ত। ফলে ওই অঞ্চলের জলবায়ুও প্রায় পরিবর্তিত হয়ে যেত, এবং এই পরিবর্তন ভালো পরিবর্তন ছিল না, নেতিবাচকভাবে পরিবর্তন হতো, নেগেটিভলি পরিবর্তিত হতো। এর বিরুদ্ধে এই আন্দোলনে আওয়াজ তোলা হয়। দ্বিতীয়ত, নদীর প্রাকৃতিক গতিপথ ও নাব্যতা বিঘ্নিত হওয়া। প্রকল্প রূপায়ণের জন্য বড় আকৃতির বাঁধ তৈরি হলে নদীর স্রোত বাধাপ্রাপ্ত হবে। ফলে নর্মদা নদীর স্বাভাবিক প্রবাহ ও অববাহিকা অঞ্চলে পলি জমার প্রক্রিয়া ব্যাহত হবে, যার ফলে নদীর নিম্নভাগে ভূমিক্ষয় ও নিম্নাঞ্চলের কৃষির ক্ষতি হবে। ভাটির দিকের মিঠা জলের প্রবাহ কমে গেলে সমুদ্রের লবণাক্ত জল ভেতর দিকে ঢুকে পড়তে পারে। এর ফলে মাটির লবণাক্ততা বেড়ে যায়। স্রোত কমে গেলে নদী তার নিজস্ব তলদেশ পরিষ্কার রাখতে পারে না। এতে পলি জমে নদী ভরাট হয় এবং নাব্যতা কমে যায়। দীর্ঘদিন ধরে স্রোত কমে যাওয়া, পলি জমা, নাব্যতা হ্রাস, খালের প্রভাবে জলপ্রবাহ বিচ্ছিন্নতার ফলে নদী ধীরে ধীরে কার্যকর জলধারা হারায়। অনেক ক্ষেত্রে তা মৃতপ্রায় নদীতে পরিণত হয়। অর্থাৎ এতক্ষণ আমরা পড়ছিলাম বনের ওপর এই বাঁধ প্রকল্পের নেতিবাচক প্রভাব। এখন আমরা পড়ছি নদীর ওপর এই বাঁধ প্রকল্পের নেতিবাচক প্রভাব। কোনো একটা নদীর গতিপথ আটকে সেখানে বাঁধ তৈরি করা হলে সেই নদীর স্বাভাবিক প্রবাহটা ব্যাহত হয়। অর্থাৎ যে রাস্তা দিয়ে নদীটা যাচ্ছিল সেই রাস্তা দিয়ে আর যেতে পারছে না, কিন্তু অত জল তো থেমে থাকবে না, অন্য রাস্তা দিয়ে চলে যেতে পারে। এর ফলে
যে রাস্তায় নদী এতদিন ধরে পলি জমাচ্ছিল, যেখানে কৃষি উপযোগী জমি নদী তৈরি করে দিচ্ছিল, সেই জমিটা নষ্ট হয়ে যাবে। কিছুদিন বাদেই পলি জমা ব্যাহত হওয়ার ফলে সেই জায়গাটা নষ্ট হয়ে যেতে শুরু করবে। তৃতীয়ত, নদীর স্রোত যদি কমে যায়, যেহেতু বাঁধ দিয়ে আটকে দেওয়া হলো, জলটা এক স্রোতে একদিকে এক মুখে প্রবাহিত হচ্ছিল, সে জায়গায় চারিদিক দিয়ে ছড়িয়ে গেল, দু চারদিকে খালের মাধ্যমে প্রবাহিত হতে শুরু করলো, ফলে নদীর গতি কমে যাবে, গতিপথ নয়, গতি কমে যাবে, স্পিড কমে যাবে। তার ফলে নদী যত পরিমাণ পলি নিয়ে আসবে, সেই পলিটা নদীর বুকেই বা নদীর খাতেই জমা হতে শুরু করবে। এর ফলে নদী ধীরে ধীরে ভরাট হয়ে যাবে। অন্যদিকে সমুদ্রের অঞ্চলের দিকের মিঠা জলের প্রবাহ যদি কমে যায়, যেখানে নদী সমুদ্রে মিলিত হচ্ছে সেই অঞ্চলে, তাহলে সমুদ্রের লবণাক্ত জল ওই প্রেশার ব্যালেন্স করার জন্য ভেতর দিকে ঢুকে যাবে। ফলে সেই অববাহিকা অঞ্চলটায় মাটির লবণাক্ততা বেড়ে যাবে। এর ফলে এই টোটাল ঘটনাগুলির ফলে ভূমিক্ষয়ও বেড়ে যাবে, আবার নিম্নাঞ্চলের কৃষিরও ক্ষতি হবে, কারণ মাটির লবণাক্ততা বাড়লে সেখানে কৃষিকাজ ঠিকমতো করতে পারবে না। এবং এই এতগুলো পদ্ধতি এছাড়াও ক্যানেলের মাধ্যমে বা খালের মাধ্যমে নদীর জলকে নদীর থেকে বিচ্ছিন্ন করার ফলে একসময় সেই নদীটা শুকিয়েও যেতে পারে। তাই এর দীর্ঘমেয়াদী প্রভাব খুবই ভয়ঙ্কর। তাই এই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত করার বিরুদ্ধেও এই আন্দোলন গড়ে উঠেছিল। পরবর্তী পয়েন্ট, জলবায়ু বিষাক্তকরণের ঝুঁকি। শুধুমাত্র বন বা নদীর ক্ষতি হতো তা নয়, জলবায়ুরও ক্ষতি হতো। 1 নম্বর কথা, বন বা নদীর ক্ষতিগ্রস্ত হওয়াতে সেই অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতিগ্রস্ততা শুরু হয়। এর ফলে জলবায়ুর ওপর একটা নেতিবাচক প্রভাব তো পড়েই। এছাড়াও জলাধারে মিথেন গ্যাস নিঃসরণের কথা পরিবেশবিদরা উল্লেখ করেছিলেন, যা পরিবেশের পক্ষে মারাত্মক ছিল। তাছাড়াও ছিল ভূমিকম্পের ঝুঁকি। বাঁধটি সিসমিক জোনে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, যা ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয়। একটা বাঁধ তৈরি করতে গেলে অনেকটা মাটি কাটতে হয়, অনেক নাড়া পড়ে মাটি বা ভূমি অনেক নাড়া পড়ে, আবার অনেকটা গর্ত খুঁড়তে হয়, তার ফলেও একটা অসুবিধা তৈরি হয়। এছাড়াও বাঁধটা যদি তৈরি হয়ে যায়, অত পরিমাণ জলের স্পিড, জলের গতি বাঁধটাকে ফেলার চেষ্টা করবে নিঃসন্দেহে, আর বাঁধটা সেটাকে আটকাবে। এইভাবে একটা যে টানাপোড়েন সৃষ্টি হবে, তার ফলেও ভূমিকম্পের রিস্ক এমনিই থাকে। যে কোনো জায়গায় বাঁধ তৈরি হলে ভূমিকম্পের রিস্ক থাকেই, কিন্তু এই অঞ্চলটি স্পেসিফিক্যালি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত বলে এই রিস্কটা আরও বেড়ে যায়। পরবর্তী পয়েন্ট, জলাবদ্ধতা ও মরুকরণ। কিছু এলাকায় জলাবদ্ধতা আর অন্যত্র জলস্তর হ্রাসের আশঙ্কা দেখা দেয়। অর্থাৎ নদী এক প্রকার চলে আসছিল, কিন্তু এখন যখন আমরা নদীর গতিপথকে বাধাপ্রাপ্ত করছি, তখন কিছু জায়গায় জল বেশি হয়ে যাবে বা কিছু জায়গা জলের তলায় ডুবে যাবে, জল এক জায়গায় বাধা পড়ে যাবে। আবার অন্য জায়গায় যেখান দিয়ে নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হতো, সেইখান থেকে নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় সেখানকার জলস্তর কমে যাবে, ফলে সেখানে খরা হওয়ার আশঙ্কা দেখা দেবে। অর্থাৎ একদিকে বেশি জল, একদিকে কম জল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা যে কোনো বাঁধ তৈরিরই সাইড এফেক্ট। কিন্তু এটা যেহেতু এত বড় প্রজেক্ট আর এরকম পাহাড়ি বা বনাঞ্চল এরিয়ার ওপর দিয়ে প্রজেক্ট, তাই এক্ষেত্রে অসুবিধাটা বেশি হবে। পরবর্তী পয়েন্ট, বন্যার আশঙ্কা। এই বাঁধ নির্মিত হলে একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রিত হবে, পাশাপাশি অন্যদিকে কৃত্রিম বন্যাও দেখা দেবে। যেটা বললাম, একদিকে জলস্তর কমে যাবে, অন্যদিকে জলস্তর বেড়ে যাবে, যেটা এতদিন এইভাবে হচ্ছিল না। হয়তো হচ্ছিল, এক জায়গায় জলস্তর কম ছিল, এক জায়গায় বেশি ছিল, কিন্তু সেটা প্রাকৃতিকভাবে হচ্ছিল। সেখানকার পরিবেশ, সেখানকার জীবজন্তু, মানুষ সবাই বুঝতো যে কোন সময় কি হবে। এখানে সময়ের কোনো ব্যাপার রইল না। এখানে মানুষ কোনো সাইডে কৃত্রিম বন্যা তৈরি করবে, কোনো সাইডে কৃত্রিম খরা তৈরি করবে। কাজেই এতদিনের ওদের যে অভ্যস্ততা ছিল, জীবনযাপন যেরকম ছিল, সেটা বাধাপ্রাপ্ত হতো।
এই বাঁধ নির্মিত হলে একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রিত হবে, পাশাপাশি অন্যদিকে কৃত্রিম বন্যাও দেখা দেবে, যার ফলে কৃষিকাজ বিপর্যস্ত হবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যারা ওই নদীর জলের ভরসাতেই এতদিন কৃষিকাজ করতো তাদের ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে, তারা বুঝতে পারবে না কখন কি করা উচিত। এর ফলে দেশের কৃষিকাজটা বিপর্যস্ত হবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এবং পরবর্তী পয়েন্ট, পরিবেশগত ভারসাম্য নষ্ট। পরিবেশের ভারসাম্য নষ্ট। স্থানীয় জল, বন, মাটি, পশু পাখি, মানুষ ও অন্যান্য জীব সমন্বিত বাস্তুতন্ত্র বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমনকি অনেক স্থানীয় প্রাণী ও উদ্ভিদের অবলুপ্তিও ঘটতে পারে এই প্রকল্পের ফলে, সেই আশঙ্কাও দেখা দেয়। তার ফলে এই বাস্তুতন্ত্রকে এবং সমগ্র পরিবেশকে এবং সেই পরিবেশ নির্ভর জলবায়ুকে রক্ষা করার জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তী পয়েন্ট বা পরবর্তী কারণ, নর্মদা বাঁচাও আন্দোলন করার পরবর্তী কারণ হলো বৈষম্যমূলক ও সঙ্গতিবিহীন অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক কারণ। 1. লাভের অসম বন্টন। বাঁধ থেকে উৎপন্ন জল ও বিদ্যুতের সুবিধা পেত মূলত দূরবর্তী শহর ও শিল্পাঞ্চল, মূলত গুজরাটের শিল্প ও নগরগুলি। কিন্তু তার মূল্য দিতে হচ্ছিল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের দরিদ্র আদিবাসী সম্প্রদায়কে, যা ছিল ক্ষমতা ও সম্পদের পক্ষপাত দুষ্ট পুনর্বিন্যাস। এটি ক্ষমতাহীনদের পক্ষে ন্যায় বিচার, মর্যাদা ও মানবিক মূল্যের লড়াইয়ে পরিণত হয়। এটি বলতে এই আন্দোলনটি। অর্থাৎ এই বাঁধ প্রকল্পের সুবিধা যাচ্ছিল শহরাঞ্চলে এবং এই বাঁধ প্রকল্পের ফলে সৃষ্ট কুফলগুলো ভোগ করতে হচ্ছিল গ্রামাঞ্চল, আদিবাসী অঞ্চল বা বনাঞ্চলের লোকজনকে। তাই এটা ছিল উন্নয়নের একটা অসম বিন্যাস। এই অসম বিন্যাসের বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করা হয়েছিল। পরবর্তী পয়েন্ট, অর্থনৈতিক অদক্ষতা ও খরচের অসঙ্গতি। প্রকল্পের ব্যয় মারাত্মকভাবে বেড়ে যায় এবং এর অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। প্রকল্পে সরকারি অর্থের বিশাল অপচয়ের অভিযোগ ওঠে। অর্থাৎ সোজা ভাষায়, আজকের ভাষায় বলতে গেলে টাকার নয়ছয় হয়। প্রকল্প যে টাকা বিনিয়োগ করে করা হবে ঠিক হয়েছিল, তার থেকে খরচ বেড়ে যায় এবং এই খরচ বৃদ্ধিটা অসঙ্গতিপূর্ণ ছিল, মানে সন্দেহজনক খরচ বৃদ্ধি ছিল। ফলে বেশি পরিমাণ টাকা নষ্ট হতে শুরু করে। এবার এই প্রশ্ন ওঠে, যত টাকা ঢালা হচ্ছে তত টাকার ফায়দা পাওয়া যাবে তো প্রকল্পটা থেকে? সেই প্রশ্নটা তৈরি হতে শুরু করে। এছাড়াও প্রচুর সরকারি অর্থের অপচয় ঘটতে থাকে, মানে সরকারি টাকা নষ্ট হতে শুরু করে। তার বিরুদ্ধেও ছিল এই প্রতিবাদ। পরবর্তী পয়েন্ট, স্থিতিশীল ও বিকেন্দ্রীকৃত বিকল্পের উপেক্ষা। আমি আগেই বলেছি যে এত বড় প্রজেক্ট করার পরিবর্তে যেখানকার লোকজন একই ধরনের নয়, আগেই বললাম আদিবাসী আছে, গ্রামীণ লোক আছে, মফস্বলের লোক আছে, শহরের লোক আছে, এমনকি বনাঞ্চলের লোকও আছে। এত ধরনের লোকজনের মাঝখানে যখন লোকজনকে সমন্বিত করে বা অংশগ্রহণ করিয়ে যখন একটা প্রজেক্ট করা হয়, তখন যে কোনো প্রজেক্টই কারোর না কারোর পক্ষে ক্ষতিগ্রস্ততার কারণ হবেই। মানে আমি যদি কৃষি জমি দেখতে যাই তাহলে বনাঞ্চলের ক্ষতি হবে, বনাঞ্চল দেখতে গেলে কৃষি জমির ক্ষতি হবে, এই দুটো দেখতে গেলে শহরাঞ্চলের ক্ষতি হবে, আর সব দিক দেখতে গেলে প্রকল্পই হবে না। তাই এই ধরনের এত বড় অঞ্চল জুড়ে বড় প্রকল্পের পরিবর্তে যদি ছোটোখাটো অঞ্চল জুড়ে ছোটোখাটো বাঁধ দিয়ে ছোটোখাটো প্রকল্প তৈরি করা হতো, তাহলে সকল পক্ষের সুবিধা হতো। মানে গ্রামীণ অঞ্চলে গ্রামের মতো প্রকল্প, যেদিকে তাদের বাঁধ দরকার সেইভাবে প্রকল্প, আবার আদিবাসী অঞ্চলে আদিবাসীদের মতো প্রকল্প, আবার শহরাঞ্চলে শহরবাসীদের মতো প্রকল্প। যদি এরকম ছোট ছোট প্রকল্প অনেকগুলো করা হতো, তাহলে সকলেরই সুবিধা হতো। এই পদ্ধতিটাকে বলা হয় বিকেন্দ্রীকৃত প্রকল্প, মানে কেন্দ্রীভূত নয়, বিকেন্দ্রীকৃত প্রকল্প বা চারিদিকে ছড়িয়ে দেওয়া প্রকল্প। আন্দোলনকারীরা যুক্তি দিয়েছিলেন যে ছোট চেক ড্যাম, মানে ছোট ছোট বাঁধ, বৃষ্টির জল সংরক্ষণ, মানে অত বড় নদীর জল বন্যার সময় আসবে সেটাকে বড় জলাধারে সংরক্ষণ করার পরিবর্তে ছোট ছোট জায়গায় বৃষ্টির জল সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নতি,
ইত্যাদি কম ক্ষতিকর ও বেশি সমতাভিত্তিক বিকল্প থাকা সত্ত্বেও বৃহৎ বাঁধকেই একমাত্র সমাধান হিসেবে চাপানো হচ্ছিল। মানে এগুলো সবার পক্ষে সুবিধাজনক, এই ধরনের প্রকল্প নেওয়ার পরিবর্তে সরকার অত বড় বাঁধের প্রকল্প নিতে গেল, এটা যেন সবার ওপর চাপিয়ে দেওয়া উন্নয়ন। কেউ এই উন্নয়নটা চাইছিল না, তাই তার বিরুদ্ধে তারা সরব হয়েছিল। পরবর্তী কারণ, নর্মদা বাঁচাও আন্দোলনের পরবর্তী কারণ ছিল আদিবাসীদের জীবনধারা ও সাংস্কৃতিক অস্তিত্বের বিপন্নতা। সাংস্কৃতিক প্রেক্ষাপট বা কারণ, আগেই এই পয়েন্টটা আমি বুঝিয়ে দিয়েছি যখন বাস্তুচ্যুতি বোঝাচ্ছিলাম। তখন একটা অঞ্চল দীর্ঘকাল ধরে একইভাবে থাকলে পরে সেই অঞ্চলে সেই রকম জলবায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত, সেই রকম পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত একটা সংস্কৃতি তৈরি হয়, দীর্ঘকাল ধরে একটা সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি হয়। এইভাবে স্বাভাবিক পরিবেশগত প্রক্রিয়াগুলোকে বা স্বাভাবিক পরিবেশগত জীবনধারাকে বাধাপ্রাপ্ত করার ফলে মানুষের বা জনগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রথম পয়েন্ট, আধ্যাত্মিক বিলুপ্তি। স্থানীয়দের কাছে নর্মদা ছিল পবিত্র নদী, এর স্বাভাবিক গতিতে হস্তক্ষেপ করা আধ্যাত্মিকভাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা আমাদের দেবতার সঙ্গে কি কাটাছেঁড়া করি না, তেমনি নর্মদাটাও তাদের কাছে পবিত্র দেবী ছিল। সেই দেবীর সঙ্গে সে যেভাবে প্রবাহিত হচ্ছে তাতে বাধাপ্রাপ্ত করাটা তাদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, ইমোশনালি অ্যাকসেপ্টেবল ছিল না, যার এই ইমোশনটা বা এই অনুভূতিটার পেছনে আধ্যাত্মিক কারণ ছিল। দ্বিতীয়ত, সাংস্কৃতিক বিনাশ। নর্মদা নদীর ওপর আদিবাসীদের জীবন, সংস্কৃতি, ধর্মীয় স্থান ও পূর্বপুরুষের ভূমি, নদী ও অস্তিত্ব ছিল ভূমি, নদী ও জঙ্গলের সাথে জড়িত, যেটা আমি বাস্তুচ্যুতি বোঝানোর সময় বুঝিয়েছিলাম। এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়দের কয়েক প্রজন্ম ধরে অধিকৃত আবাসভূমি, কর্মক্ষেত্র, জীবন ও জীবিকা নিয়ে গড়ে ওঠা সভ্যতা সংস্কৃতি জলমগ্ন হয়ে যাবে। যেমন আমরা জানি কৃষিকার্যে যখন নতুন ধান ওঠে তখন সেটাকে নিয়ে একটা উৎসব হয়। সেই সমস্ত উৎসবগুলো, এটা এক প্রকার বললাম, খরার জন্য যখন গরমকাল হয় তখন যাতে নদীতে জল আসে তার জন্যও উৎসব হয়। এই ধরনের সভ্যতা সংস্কৃতি, এই পুরো সংস্কৃতিটাই বিলুপ্ত হয়ে যাবে, পুরো সংস্কৃতিটাই ডুবে যাবে। শুধু বাস্তু জমি ডুবছে তা নয়, তাদের কর্মক্ষেত্র, জীবন, জীবিকা সব ডুবে যাবে, এমনকি সভ্যতা সংস্কৃতিও নষ্ট হয়ে যাবে। বাঁধ তাদের সাংস্কৃতিক পরিচয়কে হুমকির মুখে ফেলে। এইভাবে তারা যখন এক জায়গা থেকে উৎখাত হয়ে অন্য জায়গায় যাবে, সেই সংস্কৃতি নিয়ে যেতে পারবে না, তার ফলে তাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে এবং এক প্রকার তাদের সংস্কৃতিটাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং সাংস্কৃতিক যে আইডেন্টিটি, যে আমি অমুক আদিবাসীর অংশ, আমি অমুক আদিবাসী জাতের, সেই আইডেন্টিটিটাই বিলুপ্ত হয়ে যাবে। আমরা জানি যখন বাংলাদেশ থেকে বেশ কিছু লোক ভারতবর্ষে এসেছিল তখন তাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে, এমন অনেক রান্না বান্না বা এই জাতীয় অনেক কিছু, অনেক পুজো অর্চনা, সেগুলো পুরো বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। এখনকার জেনারেশন সেই আগের পুজোগুলোর কথা জানেই না, ফলে তাদের সাংস্কৃতিক যে পরিচয়টা ছিল সেই পরিচয়টাও হুমকির মুখে পড়ে। এর বিরুদ্ধেও ছিল এই আন্দোলন। আদিবাসীদের অধিকার লঙ্ঘন। আদিবাসীদের বনজমি ও জীবিকার ওপর ঐতিহ্যগত অধিকার উপেক্ষা করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। যেটা আগেই বললাম যে ছোট ছোট প্রকল্প নিলে পরে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হতো না, কিন্তু তাদের কোনো গুরুত্বই এক প্রকার দেওয়া হয়নি। এছাড়াও আমি আগে বলেছি যে এই সমস্ত আদিবাসীদের সবার কাছে জমির উপযুক্ত ডকুমেন্টস ছিল না, তাদের একরকম জীবনযাত্রা, এই পুরো জীবনযাত্রাটাকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা ধ্বংস করার চেষ্টা করা হচ্ছিল এই প্রকল্পের মাধ্যমে। এর বিরুদ্ধে সরব হয়েছিল আন্দোলনকারীরা। এছাড়া সামাজিক কাঠামো ভাঙন, সম্প্রদায়গুলো ছত্রভঙ্গ হয়ে যায়, যা সামাজিক ঐক্য নষ্ট করে। মানে প্রতিটা গোষ্ঠী সেই জায়গায় একসাথে থাকে, এইভাবে একটা সমাজ তৈরি হয় তাদের মধ্যে। এই জায়গাটাই যদি না থাকে, তারা যদি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এরিয়ায় চলে যায়, তাহলে তাদের মধ্যেকার ঐক্যটা নষ্ট হয়ে যাবে।
সাংস্কৃতিক পরিচয় আর সামাজিক ঐক্য দুটো পরস্পরের সঙ্গে সংযুক্ত। একটা নষ্ট হলে অপরটা অবশ্যই নষ্ট হবে, কারণ এই দুটো জিনিসই বাস্তু জমি বা একসাথে থাকার সঙ্গেও সম্পর্কযুক্ত। তাই যদি একসাথে তারা থাকতে না পারে, তাদের সাংস্কৃতিক পরিচয় আর ঐক্য দুটো একসাথে নষ্ট হতে বাধ্য। এর বিরুদ্ধে সরব হয়েছিল আন্দোলনকারীরা। এবং 5 নম্বর পয়েন্ট বা নর্মদা বাঁচাও আন্দোলনের পঞ্চম কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবহেলা ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাবজনিত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, যাকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক কারণও বলতে পারি। 1. স্থানীয় পরামর্শের অনুপস্থিতি। প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সম্প্রদায়ের মতামত বা সম্মতি গৃহীত হয়নি। সিদ্ধান্তগুলো করা হয়েছিল দূরবর্তী সরকারি কর্তা ব্যক্তিদের দ্বারা। আমরা জানি গণতন্ত্র মানে জনগণের শাসন। আমরা কিভাবে চলবো, আমাদের জমিকে আমরা কিভাবে পরিচালিত করব, বা আমাদের জল সম্পদ, আমাদের বন সম্পদকে আমরা কিভাবে পরিচালিত করব, সেটা আমরা ঠিক করব। এটাকেই বলা হয় গণতন্ত্র। আর এই আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকি, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত থাকি। তাই কোনো গোষ্ঠীকে অ্যাফেক্ট করছে এরকম কোনো নীতি যখন সরকার গ্রহণ করে, তখন সেই গোষ্ঠীর মানুষজনের তারা সম্মতি নেয়। এটাকে বলা হয় ফ্রি, প্রায়র অ্যান্ড ইনফর্মড কনসেন্ট, FPIC পলিসি। ফ্রি মানে স্বতঃস্ফূর্ত, কোনো চাপ দিয়ে বা তাদের ভয় দেখিয়ে নয়, তাদের স্বতঃস্ফূর্ত অভিমত নেওয়া হয়, মতামত নেওয়া হয়। প্রায়র মানে এই প্রজেক্ট তৈরির আগেই যে এরকম একটা প্রজেক্ট হচ্ছে, আপনারা কি সম্মতি দিচ্ছেন, তবেই আমরা এগোবো, আদারওয়াইজ এগোবোই না। প্রজেক্ট তৈরির আগেই এই সম্মতি নেওয়া হয়। অ্যান্ড ইনফর্মড মানে তাদের সমস্ত প্রজেক্টের কুফল সুফল সব জানিয়ে তাদের সম্মতি নেওয়া হয়। আদিবাসীদের গিয়ে বললাম এখানে সাইন করে দাও, তারা সাইন করে দিল, সেইটাই নয়। তাদের পুরো জিনিসটা বোঝাতে হয় যে কেন সাইন করাচ্ছি, কী হতে চলেছে, কি হবে, তোমাদের সঙ্গে কি হবে বা অন্যদের সঙ্গে কি হবে, সমস্তটা বুঝিয়ে তাদের থেকে সম্মতি নেওয়া উচিত। যে গোষ্ঠীটা অ্যাফেক্টেড হবে কোনো প্রজেক্টের দ্বারা, সেই গোষ্ঠীর ফ্রি, প্রায়র অ্যান্ড ইনফর্মড কনসেন্ট নেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে সেটা নেওয়া হয়নি। এক্ষেত্রে কেন্দ্রে বসে থাকা সরকারি কর্তা ব্যক্তিরা প্রকল্প সিদ্ধান্ত নিয়েছিল, স্থানীয় মানুষদের পরামর্শ তারা নেয়নি। দ্বিতীয়ত, তথ্য গোপন বা ভুল তথ্য। প্রকল্পের সম্ভাব্য ক্ষতির প্রকৃত মাত্রা এবং প্রভাবিত মানুষের সংখ্যা প্রায়ই ইচ্ছাকৃতভাবে গোপন করা বা হ্রাস করে দেখানো হয়েছিল। অর্থাৎ মিডিয়াকে যে সরকার ইনফরমেশন দিচ্ছিল যে কতজনের ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, সেই সম্পর্কে সরকার প্রায়ই গণ্ডগোল করছিল, প্রায়ই ক্ষতির পরিমাণ কম করে দেখানো হচ্ছিল। এটা এক প্রকার স্বচ্ছতার অভাব বলতে পারি। পরবর্তী, সিদ্ধান্তে অংশগ্রহণের অভাব। স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ না নিয়ে তাদের সম্মতি না নিয়েই প্রকল্প তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। যেটা আগেই বললাম যে গণতন্ত্র যে অংশগ্রহণমূলক ব্যবস্থা, সেই জিনিসটারই তারা উপেক্ষা করেছিল, অবহেলা করেছিল, এবং এই প্রজেক্টটা অগণতান্ত্রিকভাবে তৈরি হয়েছিল। এবং পরবর্তী পয়েন্ট, বিচারিক ও প্রশাসনিক অবহেলা। প্রভাবিতদের আবেদন প্রাথমিকভাবে উপেক্ষিত হয়। এত বড় আন্দোলন অনেক পরে তৈরি হয়েছিল, তার আগে তারা যে অ্যাপিলগুলো করেছিল, সেই অ্যাপিলগুলোকে সরকার পক্ষ বা যেটাকে আমরা প্রশাসনিক ডিপার্টমেন্টগুলো বলি, সেগুলো, প্রশাসনিক বিভাগগুলো এবং আদালত উপেক্ষাই করেছিল। আদালতে জোরালোভাবে তখনও কিছু করা হয়নি। যেগুলো তারা সাধারণভাবে অ্যাপিল করছিল, মুন্সেফ আদালত বলো বা লোক আদালত বলো, সেইগুলোর ক্ষেত্রে তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছিল। এর ফলে যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রকল্পটা রূপায়িত হচ্ছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আন্দোলনকারীরা। উপসংহার: নর্মদা বাঁচাও আন্দোলন ছিল উন্নয়নের দায়ভার প্রান্তিক মানুষের ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এক নৈতিক ও গণতান্ত্রিক সংগ্রাম। এর কারণগুলি কেবল বাস্তুচ্যুতির থেকেও গভীর। এটি পরিবেশের প্রতি অবিচার, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক আগ্রাসন,
গণতান্ত্রিক মূল্যবোধের অবমূল্যায়নের বিরুদ্ধে প্রতিবাদ, যেগুলো আমি সবই পড়িয়ে দিয়েছি। সাংস্কৃতিক আগ্রাসন বলতে বোঝানো হয় এক ধরনের সংস্কৃতি সবার উপর চাপিয়ে দেওয়া, আদিবাসীদের সংস্কৃতিকে উপেক্ষা করা, এটাকে বলা হয় সাংস্কৃতিক আগ্রাসন। বাকি সব তো বুঝিয়েই দিয়েছি। এই সমস্ত কিছুর বিরুদ্ধে ছিল এই প্রতিবাদ। এই আন্দোলনকে উন্নয়নের ফল ভোগ করে এই আন্দোলন কে উন্নয়নের ফল ভোগ করে আর কে এর মূল্য দেয়, এই মৌলিক প্রশ্নটি ভারত ও বিশ্বের সামনে উত্থাপন করেছিল এবং এই প্রশ্নটি আজও প্রাসঙ্গিক। অর্থাৎ এই আন্দোলন আদিবাসীদের বা প্রান্তিক মানুষদের ওপর স্যাক্রিফাইসের বোঝা চাপিয়ে শহরকে উন্নত করার বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার পক্ষে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের পক্ষে এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে একটা সংগঠিত সংগ্রাম ছিল। এই হলো নর্মদা বাঁচাও আন্দোলনের কারণসমূহ। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকম উত্তর জানতে হলে, আর কোনো প্রশ্নের এরকম উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।